গুড মর্নিং ডিয়ার লার্নার, স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই ইন্টারেস্টিং একটি টপিক। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে। এই মহারানীর ঘোষণাপত্র কেন জারি হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা ডিটেলে জানব। আমরা এর আগে জেনেছি যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কেন হয়েছিল এবং এই বিদ্রোহে কারা কারা যোগদান করেছিলেন, প্রধান নেতৃত্ব কারা দিয়েছিলেন, এই বিদ্রোহ কতখানি সফল হয়েছিল সেই সম্পর্কে পুরোটা আমরা জেনেছি। আর যারা জানো না বা শোনোনি তারা পুরোটাই কিন্তু এই যে চ্যানেলটি আছে তার একটি প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে তোমরা সহজেই এই সমস্ত বিদ্রোহ সম্পর্কে ডিটেলে আলোচনা পেয়ে যাবে। তো অবশ্যই প্লেলিস্টে সার্চ করে তোমরা এই সমস্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনাগুলো শুনে নিও, তোমাদের ভালো লাগবে। তার আগে বলে নিই, এই চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া। যদি তোমরা হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলটিকে সার্চ করো তাহলে কিন্তু খুব সহজেই এই চ্যানেলটি তোমরা পেয়ে যাবে। যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি বা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য বানাবো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলো আলোচনা শুরু করি যে এই 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র কেন জারি হয়েছিল, কেন জারি করা হয়েছিল, কি এমন দরকার ছিল যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরই এটি জারি করা হয়েছিল। কোম্পানির সকল ক্ষমতা একদম ব্রিটিশ সরকারের হাতে সরাসরি চলে গিয়েছিল। এই যে তোমরা পিপিটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের বইয়ের থেকে নেওয়া, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং লাইনগুলোর মাধ্যমে তোমরা সহজেই সেটা জানতে পারো। তো এই বইটি যে জায়গা থেকে তোমাদের একদম ক্লাসের শ্রেণীকক্ষের বই, শ্রেণীর পাঠ্য বই, দশম শ্রেণীর পাঠ্য বই 62 অর্থাৎ 62 এই পেজে তোমরা এটি পেয়ে যাবে, মহারানীর ঘোষণাপত্র। এখানে যদিও বা লেখাটাই ক্লিয়ার না হয়, আমি অবশ্যই তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করব এবং তোমরা তো জানোই যে আমি গল্পের মতো আলোচনা করি যাতে সহজেই তোমাদের মাথার মধ্যে কনসেপ্টটা ঢুকে যায়। তো চলো জানা যাক যে মহারানীর ঘোষণাপত্র কি। এর সময়কাল হচ্ছে 1858 খ্রিস্টাব্দ। 1858 খ্রিস্টাব্দে এই মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল। তো তোমাদের জন্য একটু স্ক্রিনটা বড় করলাম, কিন্তু সেখানে লেখাগুলো ফেটে ফেটে যাচ্ছে, যার জন্য তাও আমি চেষ্টা করছি। অবশ্যই তোমরা আমার কথাটা শুনো, তাহলেই বুঝতে পারবে। গল্পের মতো আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। অবশ্যই ভিডিওটা 2 থেকে 3 বার কিন্তু দেখবে, তাহলে কিন্তু সহজেই তোমাদের মাথার মধ্যে কনসেপ্টটা চলে যাবে। তো 1857 খ্রিস্টাব্দের যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, সেটা দমনের উদ্দেশ্যে সরকার তীব্র দমন নীতি গ্রহণ করেছিলেন। মানে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা অনেকেই এটাকে মহাবিদ্রোহের সঙ্গে তুলনা করেন। তো এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যাই বলো না কেন, এটা কিন্তু দমন, অর্থাৎ পুরোপুরি সেই বলে না গোড়া থেকে উপড়ে ফেলার জন্য কিছু দমন নীতি গ্রহণ করেছিলেন। কোন সরকার? ব্রিটিশ সরকার। বহু বিদ্রোহী নেতাকে হত্যা করা হয় এবং ব্রিটিশ বাহিনী 22শে সেপ্টেম্বর 1857 খ্রিস্টাব্দে দিল্লি দখল করে নেয়। বাহাদুর শাহকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসনে দেওয়া হয়। তখন আর কিন্তু কোনো রাজা বা নবাব থাকলোই না, তাই না? তো কোনো সুলতান থাকলোই না। তো বাহাদুর শাহকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, বিভিন্ন নেতাকে হত্যা করা হয়। তীব্র দমন নীতির ফলে 1857 খ্রিস্টাব্দের শেষ দিকে বিদ্রোহ থেমে যায়। মহাবিদ্রোহের ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের ভিতকে কিন্তু কাঁপিয়ে দেয়, কারণ এর আগে অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের আগে এত বড় আকারের বিদ্রোহ হয়তো সংগঠিত হয়নি, তাই না? তো এর ফলে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়। তো 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহটা হয়েছিল সেটা এতটাই ভয়াবহ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিতকে নাড়িয়ে দিয়েছিল যে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সমস্ত শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে। ব্রিটিশ সরকার অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নিয়েছিলেন। ইনি হলেন মহারানী ভিক্টোরিয়া। আমি এর সঠিক একটা ক্লিয়ার পিকচার তোমাদের জন্য এনেছি নেট থেকে ডাউনলোড করে, সেটা আমি দেখাবো, এটা পড়িয়ে তারপর, ঠিক আছে? তো প্রসঙ্গত উল্লেখ্য যে রানীর প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেল ভারতের শাসন পরিচালনার দায়িত্ব পান। তার উপাধি হয় ভাইসরয়। তো এই ভাইসরয় সম্পর্কে আমরা প্রথম জানতে পারি কখন না 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের পরে 1858 খ্রিস্টাব্দের যে মহারানীর ঘোষণাপত্র হয় সেখানে একটি নতুন উপাধি যুক্ত করা হয়, সেটা হচ্ছে ভাইসরয়।
এবং ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন লর্ড ক্যানিং। কে হয়েছিলেন? লর্ড ক্যানিং। সবসময় এইগুলো মাইন্ডে রাখতে হবে। এই যে আমরা কনসেপ্ট পড়ি, এই কনসেপ্টের মাধ্যমে আমরা কিন্তু সহজেই 10টা থেকে 12টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারও পেয়ে যাব, তাই না? তো পারলে সেই সমস্ত শর্ট কোয়েশ্চেনে তোমরা নোটসও বানিয়ে নিতে পারো যে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন লর্ড ক্যানিং। তো এখান থেকে যদি কোয়েশ্চেন আসে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। সেটি কত সাল থেকে শুরু হয়েছিল? না 1858 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো নেক্সট, মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দে এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেছিলেন। এটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। আমরা জানি যে ব্রিটিশরা যে সমস্ত ঘোষণাপত্র জারি করে আদতেও তার কিছুটাই পালন করে না, কিন্তু যাই হোক আমাদের পড়ার জন্য যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট বা দরকার সেই দিকেই আমাদের দৃষ্টি দেওয়া উচিত এবং সেটাই আমরা করব। পরে জানবো যে এটা আদতেও ফলপ্রসূ হয়েছিল কি না। আদতেও হয়নি, কারণ ব্রিটিশরা নিজেদের সমস্ত কিছু আইন তৈরি করার পেছনে তারা সবসময় কিছু একটা করেই রাখে, মানে সেটাকে যাতে পুরোপুরি না করতে হয়, ফলপ্রসূ না করতে হয়, তার জন্য একটা প্ল্যান ওরা করে রাখে। তো সেটাই করেছে এখানে, দেখানোর জন্য একটা, আর ভেতরে যেটা করবে সেটার জন্য একটা। তবে সে যাই হোক, যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তার ঘোষণাপত্রগুলো কী কী ছিল, তিনি কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতে, যাতে এই সমস্ত এত বড় বিদ্রোহ আর এরপর না হয়। তো প্রথমত, ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানায়। সেটা কি মানা হয়েছিল? না, মানা হয়নি। তবে সে যাই হোক, এগুলো মাইন্ডে রাখবো যে ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছিলেন। দ্বিতীয়ত কি না, সত্যবিলোপ নীতি বাতিল করা হয়। এবার তোমাদের প্রশ্ন ওঠা স্বাভাবিক যে সত্যবিলোপ নীতিটা কী ছিল। তো আমরা জেনে নেব সামান্য একটু যে সত্যবিলোপ নীতি কী ছিল। এই সমস্ত নীতি সম্পর্কে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও বানাবো, যেটা তোমাদের জন্য খুবই লাভদায়ক হবে। তো সামান্য একটু জেনে নিই যে সত্যবিলোপ নীতি কী। লর্ড ডালহৌসি ছিলেন সত্যবিলোপ নীতির প্রবর্তক। কে? লর্ড ডালহৌসি। এই নীতি অনুযায়ী কোনো ভারতীয় রাজার যদি কোনো পুত্র উত্তরাধিকারী না থাকে তবে তার রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যেত। এই নীতিকে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে গণ্য করা হতো। ভাবো, লর্ড ডালহৌসি এমন একটি নীতি প্রবর্তন করেন যার মাধ্যমে ভারতীয় রাজার যদি কোনো পুত্র না থাকে, অবশ্যই অনেকের পুত্র না থাকাটাই স্বাভাবিক, তার যে ভাইয়ের ছেলে তারা পরবর্তীকালে সেই শাসনভার গ্রহণ করত, বা কোনো দত্তক পুত্র নিত, তার ফলে সেই শাসনভার গ্রহণ করত। তো সেই রকম সমস্ত নীতি ইংরেজরা এসে বাতিল করে দেয়। আর তার প্রধান ব্যক্তিত্ব কে ছিলেন, মানে প্রধান যার মাথা থেকে এটা বেরিয়েছিল, তিনি হলেন লর্ড ডালহৌসি। তো তিনি বলেছিলেন যে কোনো রাজার যদি, ভারতীয় রাজার যদি কোনো পুত্র, নিজের পুত্র না থাকে তাহলে, এবং যদি দত্তক পুত্র নেয় তাহলেও যে সাম্রাজ্য থাকবে সেটা কিন্তু ব্রিটিশ সরকার নিয়ে নেবে। তারা কি এই দুটো নীতির ওপরেই অবলম্বন করে এই রাজ্যগুলো নিত? না, একদমই না। অনেক জায়গায় তারা এমনও দেখিয়েছে যে এই রাজ্যটি তোমার পুত্র আছে ঠিক আছে, কিন্তু রাজ্যটি সঠিক পরিচালনা করতে পারছো না, এখান থেকে সঠিক কর উঠছে না, তো রাজ্যটা আমি নিয়ে নেব, এরকম ব্যাপার। তো তাদের যা ইচ্ছা তাই করেছে, শুধু দেখানোর জন্য একটা পদক্ষেপ নিয়েছিল তারা, তাই না? তো এই নীতির ফলে ভারতীয় যে সমস্ত নেতারা আছে তারা প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। ভারতীয় মানুষ সমাজ, তারা একটা জায়গায় শাসন করছে, সেই শাসন থেকে তাদেরকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সরকার নিজের আয়ত্তে সেই সাম্রাজ্য করে নিচ্ছে এবং সেখান থেকে যে মুনাফা আসছে তার থেকে তাদেরকে পেনশনের ব্যবস্থা করাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো লর্ড ডালহৌসি এটি জারি করেছিলেন। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট এখানে মাথায় রাখতে হবে যে লর্ড ক্যানিং যিনি প্রথম ভাইসরয়, আমরা আগেতেই জেনেছি যে প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তো 1858 সালে ভাইসরয় হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করার পর, কারণ মহারানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র সেটি হয়েছিল 1858, একটার সাথে একটা রিলেটেড। তো সত্যবিলোপ নীতি বাতিল করেন। এই নীতি বাতিলের পর ভারতীয় রাজ্যগুলো তাদের স্বশাসন ফিরে পায়, অর্থাৎ নিজেদের শাসন ফিরে পেয়েছিল। তো এই নীতি জারি করেছিলেন লর্ড ডালহৌসি এবং এই নীতি বিলুপ্ত করেছিলেন লর্ড ক্যানিং। কত সালে? 1858 সালে। তো এটি সামান্য একটি ঘটনা, সেই জন্য তোমাদের সাথে আলোচনা করলাম। তো এটা জেনে রাখা দরকার যে আমরা দ্বিতীয়ত যেটা পড়ছি যে সত্যবিলোপ নীতি বাতিল করা হয়, তার পেছনে তো কারণ আছে কেন করা হয় বা কারা করেছিল, সেই জন্য আমরা এটা তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট, তৃতীয়ত,
দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয়, অর্থাৎ যে দত্তক গ্রহণের অধিকারটা শতবিপ্লব নীতির মাধ্যমে বাতিল করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে লর্ড ক্যানিং এটা যে বলেছিলেন যে এই শতবিপ্লব নীতি আর থাকবে না, তার ফলে কিন্তু এই আইনটি প্রযোজ্য হয়ে যায় যে রাজারা নিজেদের দত্তক পুত্র নিতে পারবে। চতুর্থত, ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে জানানো হয়। এটা জানানো হয়েছিল, কিন্তু আদৌ কি মানা হয়েছিল? 1947 অবধি কেন তারা শাসন করেছিল, তাই না? তো এটা শুধুমাত্র ভারতীয়দেরকে কিছুদিনের জন্য যে তারা আন্দোলন না করতে পারে তার জন্য একটা ষড়যন্ত্র আমার মনে হয়। যাই হোক, পঞ্চমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকারী দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়। এটাও কিন্তু সঠিক অর্থে পালন করা হয়নি। ষষ্ঠত, 6 নাম্বার কি বলেছে না, দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি সরকার মেনে চলবে এমন কথাও বলা হয়, কিন্তু বাস্তবে এগুলির অধিকাংশই রূপায়িত হয়নি। আমার তো মনে হয় কোনোটাই রূপায়িত হয়নি। তাই ভারতীয়দের ক্ষোভও প্রশমিত হয়নি। এই ক্ষোভ থেকে বাংলা তথা সমগ্র ভারতে বিভিন্ন রাজনীতি সভা সমিতি প্রতিষ্ঠা শুরু হয়। এই সভা সমিতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদারি সভা, এরকম বিভিন্ন সভা। তো সেই সমস্ত সভা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা জানলাম যে এই মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কী ছিল, যেটি হয়েছিল 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের পরেই, এবং এই ঘোষণাপত্রে কি কি বলা হয়েছিল। তো তারপরে আর কিছু এটা সম্পর্কে আলোচনা করার নেই, তবে যদি তোমরা জানতে চাও এর মূল বিষয়বস্তুগুলো কি, সেজন্য আমি এটা নিয়ে এসেছি। তো এটা জানতে পারো, এখানে পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে। নতুন শাসন ব্যবস্থা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের পরিবর্তে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করবে। এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করতো, এখন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রহণ করবে না। এখন সম্পূর্ণ শাসনভার গ্রহণ করবে কারা? না, সরকার, ব্রিটিশ সরকার। ভাইসরয়কে ভারতের শাসনভার দেওয়া হয়, যিনি ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করবেন, এবং লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয়। ভারতীয়দের প্রতি সম্মান, ঘোষণাপত্রে ভারতীয় রাজপুত্র ও জনগণের প্রতি সম্মান এবং তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতির কথা বলা হয়, আদতেও পালন করা হয় না, একদমই পালন করা হয় না। নেক্সট, ধর্মীয় স্বাধীনতা। ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা ও ঐতিহ্য রক্ষার কথাও বলা হয়েছে, পালন করা কিছুই হয়নি, ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জাতিগত বৈষম্য দূরীকরণ, ঘোষণাপত্রে জাতিগত বৈষম্য দূরীকরণের কথাও বলা হয়েছে, আদতেও পালন করা হয়নি, সেটা আলাদা বিষয়, কিন্তু কি কি করা প্রতিশ্রুতি করা হয়েছিল এবং 1858 খ্রিস্টাব্দে কী কী মহারানী ঘোষণাপত্রে ছিল তার মূল যে বিষয়বস্তু সেগুলো আলোচনা করেছি, ঠিক আছে। সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক, ঘোষণাপত্রে ব্রিটিশ সরকারের সাথে ভারতীয় জনগণের সম্পর্ক কেমন হবে সে বিষয়েও আলোচনা করা হয়েছে, অর্থাৎ একটা রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। নেক্সট, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের ব্রিটিশ শাসনের প্রতি একটা আস্থা তৈরি করা। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে তারা কি তৈরি করতে চেয়েছিল, আস্থা তৈরি করতে চেয়েছিল। তাদের ব্রিটিশ শাসনের অধীনে একটি স্থিতিশীল ভবিষ্যৎ দেখতে উৎসাহিত করা, যে ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় শাসন যদি থাকে তাহলে এতগুলো লাভ হবে, তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করা হবে না, কিন্তু আদতেও কিছুই করা হয়নি। তাহলে তার পরবর্তীকালে এতগুলো বিদ্রোহ সংগঠিত হতো না, এত সভা সমিতি হতো না, এত আন্দোলন হতো না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটি খুবই সুন্দর একটা টপিক, যেটা খুবই কঠিন করে আমাদের সামনে ধরা হয় বা দেখানো হয়, সেটা একদমই কঠিন নয়। আজকে আমরা আলোচনা করব যে 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র। তো এই বিষয়টি খুবই সোজা, যেটা আমি গল্পের আকারে তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই তোমরা এই ভিডিওটি 2 থেকে 3 বার যদি দেখো তাহলে কিন্তু সহজেই তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। আর অবশ্যই আমি তোমাদের বই থেকে তুলে যেহেতু পিপিটি দেখিয়েছি, সেহেতু তোমাদের পক্ষে খুবই সহজ বোঝাটা, লাইন বাই লাইন। তো এটা 2 থেকে 3 বার দেখো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে আর লাইক করতে একদমই ভুলো না। এবং কোন বিষয়ের ওপর তোমরা জানতে চাইছো বা কোন বিষয়টি তোমাদের সবথেকে কঠিন লাগছে সেই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সেই বিষয়ের ওপর আমি তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।